আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মোসলেউদ্দিন, চট্টগ্রাম মেডিকেল কলেজ এমবিবিএস 59 ব্যাচ থেকে বলছি। আজকে আমরা ইনশাল্লাহ দেখব প্রোস্টাগ্ল্যান্ডিনের আমাদের বডির বিভিন্ন সিস্টেমের উপরে তার কি কি ইফেক্ট আছে। হ্যাঁ, আমরা গত টিউটোরিয়ালসে দেখিয়েছি প্রোস্টাগ্ল্যান্ডিন কিভাবে সিনথেসিস হয় সেটা। তো দেখেন, প্রথমে এই যে প্রোস্টাগ্ল্যান্ডিন, ওকে, প্রথমে আসেন আমরা ইফেক্টটা তার দেখব স্মুথ মাসেলসের উপরে। এখন এই স্মুথ মাসেলস আমাদের কি কি জায়গায় থাকে? প্রথমে যেটা আমাদের মাথায় আসে সেটা হলো যে ব্লাড ভেসেলসে স্মুথ মাসেল লেয়ার, ওকে। তারপরে আসে যেটা, সেটা হলো যে রেসপিরেটরি সিস্টেমের ব্রোঙ্কিয়াল স্মুথ মাসেলস। ওকে, আচ্ছা, এরপরে আছে যে আমাদের গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্টের স্মুথ মাসেলস। ওকে, আমাদের যে ইনার সার্কুলার এবং আউটার লংজিটিউডিনাল মাসেলস সেটা। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের মোট মেজর তিনটা স্মুথ মাসেলস। আচ্ছা, তাহলে প্রথমে আসেন যে ব্লাড ভেসেলসে কি হয় সেটা দেখি। তো ধরেন এটা হলো একটা ব্লাড ভেসেলস, ওকে। ব্লাড ভেসেলসের প্রোস্টাগ্ল্যান্ডিন রিসেপ্টর থাকে দুটো সেলের, মানে দুই ধরনের সেলে প্রোস্টাগ্ল্যান্ডিন রিসেপ্টর থাকে। একটা হলো এখন যেটা আঁকলাম, এটা হলো এন্ডোথেলিয়াল সেলস। হ্যাঁ, এই এন্ডোথেলিয়াল সেলসে কিছু প্রোস্টাগ্ল্যান্ডিন রিসেপ্টর থাকে, আর হচ্ছে তার নিচে যে স্মুথ মাসেল সেল লেয়ার আছে, হ্যাঁ, এগুলো হলো স্মুথ মাসেলস, দ্যাট মিনস যে টিউনিকা মিডিয়া। হ্যাঁ, এখানে কিছু প্রোস্টাগ্ল্যান্ডিন রিসেপ্টর থাকে, ওকে। এখন প্রোস্টাগ্ল্যান্ডিন আপনারা জানেন যে ও হলো একটা কি, অটাকয়েডস। প্রোস্টাগ্ল্যান্ডিনস হলো একটা অটাকয়েডস, ওকে। অটাকয়েডস সাধারণত দুটো ম্যানারে কাজ করে। একটা হলো অটোক্রাইন ফ্যাশন, আরেকটা হলো প্যারাক্রাইন ফ্যাশন। ঠিক আছে, অটোক্রাইন ফ্যাশন মানে কি? ধরুন এই সেল, এটা হলো সেলটা নিউক্লিয়াস, এই সেল থেকে প্রোস্টাগ্ল্যান্ডিনটা তৈরি হয়েছে। ধরেন এটা হলো যে প্রোস্টাগ্ল্যান্ডিন E2 তৈরি করলো এই সেলটা, হ্যাঁ, এই যে প্রোস্টাগ্ল্যান্ডিন, এবং এই সেলের উপরে আবার আছে প্রোস্টাগ্ল্যান্ডিন E2 এর জন্য রিসেপ্টর, ধরুন EP1 রিসেপ্টর। তাহলে এই যে এই সেল থেকে যে প্রোস্টাগ্ল্যান্ডিনটা সিনথেসিস হলো, হ্যাঁ, এই প্রোস্টাগ্ল্যান্ডিনটা যখন এই রিসেপ্টরের উপরে বসবে, হ্যাঁ, তখন এই সেলের উপরে তার ইফেক্টটা করবে। এটা হলো অটোক্রাইন ফ্যাশন। প্যারাক্রাইন ফ্যাশন কি? এই সেল থেকে তৈরি হলো প্রোস্টাগ্ল্যান্ডিন E2টা, কিন্তু সে কাজ করছে তার পাশে থাকা বা নিচে থাকা স্মুথ মাসেল সেলসের প্রোস্টাগ্ল্যান্ডিন রিসেপ্টরের উপরে। ধরেন এটা হলো প্রোস্টাগ্ল্যান্ডিন রিসেপ্টর EP2 রিসেপ্টর, ওকে। তো এখানে যখন এই প্রোস্টাগ্ল্যান্ডিনটা কাজ করবে, তাহলে দেখেন সিনথেসিস হলো এক সেল থেকে কাজ করছে অন্য সেলে আশেপাশে। এটাকে আমরা বলি যে প্যারাক্রাইন ফ্যাশন। তাই প্রোস্টাগ্ল্যান্ডিন আমরা বুঝলাম ও এই দুই ফ্যাশনে কাজ করে। ঠিক আছে, এখন আসেন আমরা ইফেক্টটা দেখি তার। প্রথমে দেখেন যে আমাদের এই যে ব্লাড ভেসেলস, হ্যাঁ, ব্লাড ভেসেলসের এন্ডোথেলিয়াল এন্ডোথেলিয়াল সেলস থেকে কন্টিনিউয়াসলি প্রোস্টাগ্ল্যান্ডিন I2 এবং প্রোস্টাগ্ল্যান্ডিন E2 তৈরি হয়। কোন এনজাইম দিয়ে? কক্স
টু এনজাইমের মাধ্যমে, অর্থাৎ এই সেলগুলোতে কক্স টু এনজাইমটা অ্যাক্টিভেটেড থাকে। আচ্ছা, এখন দেখেন ব্লাড ভেসেলসের যে স্মুথ মাসেল সেলস আছে, ধরেন এটা হলো স্মুথ মাসেল সেলস, এই ব্লাড ভেসেলসের স্মুথ মাসেল সেলসের সেল মেমব্রেনে প্রোস্টাগ্ল্যান্ডিন I2 এর জন্য থাকে প্রোস্টাগ্ল্যান্ডিন IP রিসেপ্টরস এবং প্রোস্টাগ্ল্যান্ডিন E2 এর জন্য থাকে প্রোস্টাগ্ল্যান্ডিন EP4 রিসেপ্টরস। ঠিক আছে? আচ্ছা, এখন একটা রিসেপ্টরের কাজ জানতে গেলে আগে জানতে হবে তার সাবমলিকিউলার মেকানিজম কি। এখানে যে আইপি রিসেপ্টর দেখতে পাচ্ছেন ও হলো আমাদের জি এস কাপল রিসেপ্টর। ঠিক আছে, আপনার এটা ক্যাটজাঙ্কে একটা চার্ট আছে, ওকে। এই জি এস কাপল রিসেপ্টরটা আলটিমেটলি কি করে, যখন এখানে প্রোস্টাগ্ল্যান্ডিন I2 বসবে তখন এই আইপি রিসেপ্টরের এই জিএস প্রোটিন অ্যাক্টিভেটেড হবে। জিএস প্রোটিন অ্যাক্টিভেটেড হলে সে অ্যাডেনাইলাইল সাইক্লেজকে অ্যাক্টিভেট করবে। অ্যাডেনাইলাইল সাইক্লেজ তখন বেশি বেশি সাইক্লিন এএমপি তৈরি করবে। এই বেশি বেশি সাইক্লিন এএমপিটা তখন কি করে যে একদিকে সে স্মুথ মাসেলস সেল মেমব্রেনের যে ক্যালসিয়াম চ্যানেলগুলো আছে এই ক্যালসিয়াম চ্যানেলগুলোকে সে ক্লোজ করে দিবে, ফলে এখানে ক্যালসিয়াম কনসেন্ট্রেশন কমে যাবে, ইন্টারসেলুলার ক্যালসিয়াম কনসেন্ট্রেশন কমে যাবে। কমে গেলে আর স্মুথ মাসেল সেলটা তখন কন্ট্রাকশন করতে পারবে না, ফলে সে রিল্যাক্সেশন হবে। তাহলে এই স্মুথ মাসেল সেলসটার রিল্যাক্সেশন হচ্ছে, ওকে। তাহলে রিল্যাক্সেশন যদি হয় তাহলে স্মুথ মাসেলসটা রিল্যাক্স করলে আলটিমেটলি কি হবে, ভ্যাসো হবে। ঠিক আছে, অন্যদিকে এই যে ইনক্রিজ সাইক্লিন এএমপি, এই ইনক্রিজড সাইক্লিন এএমপিটা কি করবে, সে সাইক্লিন এএমপি ডিপেন্ডেন্ট প্রোটিন কাইনেজকে অ্যাক্টিভ করবে, ওকে। সাইক্লিন এএমপি ডিপেন্ডেন্ট প্রোটিন কাইনেজ, এই সাইক্লিন এএমপি ডিপেন্ডেন্ট প্রোটিন কাইনেজ তখন মায়োসিন লাইট চেইন কাইনেজ, এটা হচ্ছে যে বিটা 2 রিসেপ্টর ব্লাড ভেসেলসকে যেভাবে ভ্যাসোডাইলেশন করে সেভাবে মায়োসিন লাইট চেইন কাইনেজকে ইনহিবিট করবে। এই মায়োসিন লাইট চেইন কাইনেজ যখন ইনহিবিট হবে তখন কি হবে, মায়োসিন লাইট চেইন ফসফোরাইলেশন আর হবে না। ফসফোরাইলেশন না হলে অ্যাক্টিন মায়োসিন কাপলিং হবে না, ফলে কন্ট্রাকশন হবে না, দ্যাট মিন্স রিল্যাক্সেশন হবে, ফলে ভ্যাসোডাইলেশন হচ্ছে। তাহলে এইভাবে আমার প্রোস্টাগ্ল্যান্ডিন I2 আইপি রিসেপ্টরের উপরে বসে ভ্যাসোডাইলেশন করছে, ওকে। আচ্ছা, এখন আসেন E2 এর ইফেক্ট কি। দেখেন আবার আঁকছি একটা স্মুথ মাসেল সেলস, এখানে তাহলে প্রোস্টাগ্ল্যান্ডিন E2 এর জন্য কোন রিসেপ্টরটা আছে বললাম আমরা, EP4। এই EP4 রিসেপ্টরটা হলো যে জিএস কাপল রিসেপ্টর, ওকে। আচ্ছা, এখন দেখেন তাহলে যখন এখানে এই যে এন্ডোথেলিয়াল সেলস এর উপরে কি ছিল, এন্ডোথেলিয়াল সেলস ছিল না, তাহলে এই এন্ডোথেলিয়াল সেলস এর মধ্যে কি তৈরি হয়েছিল, একটু আগে যেটা বললাম প্রোস্টাগ্ল্যান্ডিন I2 এবং E2 এগুলো এন্ডোথেলিয়াল সেলের মধ্যে তৈরি হয়ে তারা পরে এখান থেকে ডিফিউজ হয়ে বেরিয়ে এই স্মুথ মাসেল সেলের উপরে কাজ করছে। তাহলে এটা প্যারাক্রাইন ফ্যাশন, তাই না, এক সেল থেকে তৈরি হয়ে আশেপাশের একটা সেলে। এবং একই সাথে এই যে স্মুথ মাসেল সেল যেটা, এই স্মুথ মাসেল সেল নিজেও আবার প্রোস্টাগ্ল্যান্ডিন I2 তৈরি করে এবং এই প্রোস্টাগ্ল্যান্ডিন I2 তার নিজের সেল মেমব্রেনে উপস্থিত আইপি রিসেপ্টরের উপরে কাজ করে। ঠিক আছে, তাহলে এটা হলো অটোক্রাইন ফ্যাশন। আচ্ছা, তাহলে আপনারা এটা দেখলেন। যাই হোক, আমরা EP4 রিসেপ্টরে ফিরে আসি। তাহলে এই প্রোস্টাগ্ল্যান্ডিন E2টা যখন এখানে এই EP4 রিসেপ্টরের উপরে বসবে, তাহলে EP4 রিসেপ্টরে বসলে EP4টা কি কাপল রিসেপ্টর বললাম, জিএস কাপল, তখন অ্যাডেনাইলাইল সাইক্লেজ অ্যাক্টিভ হবে, বেশি বেশি সাইক্লিন এএমপি তৈরি হবে। একদম একটু আগে যেটা বললাম, ইনক্রিজ সাইক্লিন এএমপি এই স্মুথ মাসেল সেলের সেল মেমব্রেনের ক্যালসিয়াম চ্যানেল কি করে দিবে, ক্লোজ করে দিবে, ফলে ক্যালসিয়াম ইনফ্লাক্স কমে যাবে, মানে এই সেলের মধ্যে ক্যালসিয়াম কনসেন্ট্রেশনটা কমে যাবে। কমে গেলে তখন স্মুথ মাসেল সেলটা কি করতে পারবে না, কন্ট্রাকশন করতে পারবে না। অন্যদিকে ওই যে মায়োসিন লাইট চেইন কাইনেজ ইনহিবিট করবে,
স্মুথ মাসেলস কন্ট্রাকশন করতে পারবে না, দ্যাট মিনস রিল্যাক্সেশন হবে, ফলে আমাদের নিট ইফেক্ট হচ্ছে ভ্যাসো ডাইলেশন। ওকে, তাহলে এইভাবে প্রোস্টাগ্ল্যান্ডিন I2 এবং E2 ভ্যাসো ডাইলেশন করছে আমরা দেখলাম। আচ্ছা, এখন দেখেন কিছু প্রোস্টাগ্ল্যান্ডিন আবার ভাস্কুলার পারমিবিলিটিও বাড়ায়, তাই না? কে কে ভাস্কুলার পারমিবিলিটি বাড়ায়? দেখেন এই প্রোস্টাগ্ল্যান্ডিন D2 এবং E2 এই দুজন ভ্যাসোডাইলেশন তো করেই, তার পাশাপাশি ভাস্কুলার পারমিবিলিটি বাড়িয়ে দেয়। ঠিক আছে, মনে রাখবেন। তাহলে ভ্যাসোডাইলেশন এন্ড হচ্ছে ভাস্কুলার পারমিবিলিটি বাড়িয়ে দিবে। ওকে, তাহলে এখন ভ্যাসোডাইলেশনের মেকানিজম আপনারা বুঝলেন। এখন D2টা তো আমি বলিনি, তাই না? D2টা নিয়ে একটু বলি কিভাবে। প্রোস্টাগ্ল্যান্ডিন D2 এর জন্য দুটো রিসেপ্টর থাকে, একটা হলো DP1 টাইপ রিসেপ্টর আর একটা হলো DP2 টাইপ রিসেপ্টর। DP1 রিসেপ্টর যেটা আছে, হ্যাঁ DP1, এই DP1 রিসেপ্টরটা হচ্ছে সে ইন্ট্রাসেলুলার ক্যালসিয়াম কনসেন্ট্রেশন কমায়। DP1 ইন্ট্রাসেলুলার ক্যালসিয়াম কনসেন্ট্রেশন কমায়, আর DP2 রিসেপ্টর ইন্ট্রাসেলুলার ক্যালসিয়াম কনসেন্ট্রেশন বাড়ায়। এটা জানতে হবে। ওকে, আচ্ছা, এখন যেহেতু তাহলে আপনারা বলেন DP1 যদি, এখন আমাদের এই যে ব্লাড ভেসেলস, হ্যাঁ ব্লাড ভেসেলস যদি আমরা একটা আঁকি, তাহলে এই যে ব্লাড ভেসেলস এর যে এন্ডোথেলিয়াল সেল আছে, এন্ডোথেলিয়াল সেল ভাস্কুলার পারমিবিলিটি কখন বাড়ে বলেন? আমি আমার আগের একটা টিউটোরিয়ালসে বলেছি, যখন এন্ডোথেলিয়াল সেলগুলো কন্ট্রাক্ট করবে। ধরেন এই একটা এন্ডোথেলিয়াল সেল, এই একটা এন্ডোথেলিয়াল সেল, ওকে, দুজন লেগে আছে, ফলে দেখেন দুটো সেলের মাঝখানে এই যে কোনো গ্যাপ নাই। ওকে, তো যখন এন্ডোথেলিয়াল সেল দুটো কন্ট্রাক্ট করবে, তখন দেখেন এই যে দুটোর মাঝখানে একটা গ্যাপ তৈরি হচ্ছে, দেখেন কন্ট্রাক্ট করে মাঝখানে একটা গ্যাপ, ফলে ভাস্কুলার পারমিবিলিটি এদিক দিয়ে প্লাজমাটা লিক আউট করবে। এখন এই কারণে আল্লাহ তাআলা এই এন্ডোথেলিয়াল সেলের সেল মেমব্রেনে কি রিসেপ্টর থাকে? এন্ডোথেলিয়াল সেল মেমব্রেনে এখানে এই যে প্রোস্টাগ্ল্যান্ডিন D2 এর জন্য DP2 রিসেপ্টর থাকে। তাহলে এখানে যখন প্রোস্টাগ্ল্যান্ডিন D2 বসবে, তখন এই DP2 রিসেপ্টর অ্যাক্টিভেটেড হবে, এন্ডোথেলিয়াল সেলের মধ্যে ক্যালসিয়াম কনসেন্ট্রেশন বেড়ে যাবে, আর ক্যালসিয়াম কনসেন্ট্রেশন বাড়লে তখন এন্ডোথেলিয়াল সেল কন্ট্রাক্ট করবে, ফলে দেখেন ইন্টার এন্ডোথেলিয়াল গ্যাপ তৈরি হবে, আলটিমেটলি ভাস্কুলার পারমিবিলিটি তখন বেড়ে যাচ্ছে। ওকে, এখন আসেন E2 কিভাবে ভাস্কুলার পারমিবিলিটি বাড়ায়। এই এন্ডোথেলিয়াল সেল মেমব্রেনে আল্লাহ তাআলা প্রোস্টাগ্ল্যান্ডিন E2 এর জন্য দিয়ে রেখেছেন EP1 রিসেপ্টর। এই EP1 রিসেপ্টর যেটা বললাম একটু আগে, EP1, হ্যাঁ এই EP1 অর্থাৎ হচ্ছে আপনারা ক্যাটজেনকে দেখবেন যে প্রোস্টাগ্ল্যান্ডিন E2 এর জন্য 4টা রিসেপ্টর থাকে, EP1, EP2, EP3, EP4। এর মধ্যে EP2 এবং EP4, হ্যাঁ এই দুটো হলো GS কাপলড, এবং ওরা ইন্ট্রাসেলুলার ক্যালসিয়াম কনসেন্ট্রেশন কমায়, ফলে রিল্যাক্সেশন হয়। অন্যদিকে EP1 এবং EP4 হলো GQ কাপলড, ফলে তারা ইন্ট্রাসেলুলার ক্যালসিয়াম কনসেন্ট্রেশন বাড়ায়, ফলে হয় কন্ট্রাকশন। তাহলে এখানে যখন এই এন্ডোথেলিয়াল সেল থেকে তৈরি হওয়া প্রোস্টাগ্ল্যান্ডিন E2 আবার এখানেই বসবে, দ্যাট মিনস অটোক্রাইন ফ্যাশন। ওকে, তখন এই এন্ডোথেলিয়াল সেলটা মধ্যে ক্যালসিয়াম কনসেন্ট্রেশন বেড়ে যাবে, এবং কি হবে? এন্ডোথেলিয়াল সেল কন্ট্রাকশন হবে, ফলে এই যে ইন্টার এন্ডোথেলিয়াল গ্যাপ এটা বেড়ে যাবে, ইন্টার এন্ডোথেলিয়াল গ্যাপটা বেড়ে যাবে, ফলে ভাস্কুলার পারমিবিলিটি বেড়ে যাবে, ফলে তখন প্লাজমাগুলো লিকেজ করে করে এখানে চলে আসবে, ফলে তখন দেখা দিবে কি? এডিমা। হ্যাঁ এডিমা। এই কারণেই যখন ইনফ্লামেশন হয়, তখন ইনফ্লামেটরি সাইটে ওই যে হিস্টামিনও একই কাজ করে। হিস্টামিন এন্ডোথেলিয়াল সেলের উপরে থাকা H1 রিসেপ্টরের মাধ্যমে বসে এন্ডোথেলিয়াল সেল কন্ট্রাক্ট করে ভাস্কুলার পারমিবিলিটি বাড়ায়। এটা হচ্ছে মেইন। একই সাথে প্রোস্টাগ্ল্যান্ডিনও এই কাজটা করে। এই কারণে অ্যাট দ্য সাইট অফ ইনফ্লামেশনে কি হয়ে যায়? এডিমা হয়ে যায়, তাই না? আচ্ছা, এটাকে আমরা ওই কারণে কি বলি? টিউমার, ক্যালর, ডলর, হ্যাঁ এই কারণে এডিমাটা হয় এট দ্য সাইড অফ ইনফ্লামেশনে।
তাহলে এই ছিল প্রোস্টাগ্ল্যান্ডিনের ব্লাড ভেসেলস এর উপরে ইফেক্ট। এখন আসেন আমরা থ্রম্বোক্সিন A2 এবং হলো প্রোস্টাগ্ল্যান্ডিন F2 আলফা এর ইফেক্ট নিয়ে জানবো ব্লাড ভেসেলস এর উপরে। ওকে, তো থ্রম্বোক্সিন A2 এর জন্য আল্লাহ তাআলা আমাদের ব্লাড ভেসেলস এর স্মুথ মাসল মেমব্রেনে দিয়ে রেখেছেন টিপি রিসেপ্টর, এবং প্রোস্টাগ্ল্যান্ডিন F2 আলফা এর জন্য ব্লাড ভেসেলসে আছে FP রিসেপ্টর। ওকে, এবং মজার বিষয় যে এই টিপি রিসেপ্টর এবং FP রিসেপ্টর দুজনই হলো GQ কাপল রিসেপ্টর। ফলে এদের উপরে যখন আমার থ্রম্বোক্সিন A2 হ্যাঁ এবং হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন F2 আলফা বসবে, ধরেন এই হলো স্মুথ মাসল সেলটা, এটা হলো যে টিপি রিসেপ্টর, আর এটা হলো এফপি রিসেপ্টর। ওকে, তো যখন এখানে থ্রম্বোক্সিন A2 বসবে এবং এই এফপি রিসেপ্টরে প্রোস্টাগ্ল্যান্ডিন F2 আলফা বসবে, তখন এই জিকিউ প্রোটিন, ওদের সাথে অ্যাটাচ থাকা জিকিউ প্রোটিন অ্যাক্টিভেটেড হবে। ফলে ফসফোলাইপেজ সি এনজাইম অ্যাক্টিভেটেড হবে, এবং ফসফোলাইপেজ সি তখন কি করবে, ডাই অ্যাসাইল গ্লিসারল থেকে কি ফসফাটাইডাইল ইনোসিটল বাইফসফেট থেকে এই ফসফোলাইপেজ সি এনজাইমটা ডাইঅ্যাসাইল গ্লিসারল তৈরি করবে এবং হচ্ছে ইনোসিটল ট্রাইফসফেট তৈরি করবে। এই ইনোসিটল ট্রাইফসফেট ক্যালসিয়াম চ্যানেল ওপেন করবে, ফলে এক্সট্রা সেলুলার স্পেস থেকে বেশি বেশি ক্যালসিয়াম ঢুকবে, ফলে স্মুথ মাসল সেলের ইন্ট্রাসেলুলার ক্যালসিয়াম কনসেন্ট্রেশন বেড়ে যাবে, ফলে স্মুথ মাসলটা তখন কি করবে, কন্ট্রাকশন করবে। স্মুথ মাসল সেলটা তখন কি করবে, কন্ট্রাকশন। তো স্মুথ মাসল সেল যদি কন্ট্রাকশন করে তাহলে আমরা পাবো যে কি, ভ্যাসো কনস্ট্রিকশন। ওকে, তাহলে থ্রম্বোক্সিন A2 এবং প্রোস্টাগ্ল্যান্ডিন F2 আলফা কি ইফেক্ট করবে ব্লাড ভেসেলস এর উপরে, ভ্যাসো কনস্ট্রিকশন। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।